সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট আপটেক বাই দ্য প্ল্যান্টস এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। So what are the characteristics of active transport? It requires energy that comes from ATP. The movement of nutrients are normally unidirectional, and this process requires ion pump or carrier protein. এইগুলির সাধারণত আমরা দেখি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্যসমূহ। And the types of active transport. Primary active transport, which is direct active transport, which requires energy in the form of ATP. Secondary active transport is the indirect active transport, which we can say the facilitated active transport. এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হলো ইনডাইরেক্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এখানে সরাসরি এটিপি ব্যবহৃত হয় না। The theories of active transport. The carrier concept theory. The cytochrome pump or electron transport theory. The ATPase theory. The lecithin theory. Dear audience, we shall discuss only two theories, that is carrier concept theory and cytochrome pump or electron transport theory. At first, come to the carrier concept theory. Carrier concept theory অনুসারে এখানে মেমব্রেনের মধ্যে ক্যারিয়ার প্রোটিন থাকে। এটা একটা ক্যারিয়ার প্রোটিন যেটা একটা আয়নকে হোল্ড করে ধরে রাখছে। এই ক্যারিয়ার প্রোটিনটা এইখানে ভিতরে সাইডে এসে আয়নকে ছেড়ে দেয়, রিলিজ করে দেয়, তারপরে এটা ডিঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে। এই ডিঅ্যাক্টিভেটেড ক্যারিয়ার প্রোটিনটি এটিপি ইউটিলাইজ করে এখানে অ্যাক্টিভেটেড ক্যারিয়ার প্রোটিনে রূপান্তরিত অথবা কনভার্ট হয়। এইটা তখন এইখান থেকে যে কোনো একটা আয়নকে সে গ্রহণ করে, আয়নটা এটার এই যে অ্যাক্টিভ ফর্মের সাথে ফিক্সড হইতে হবে যাতে এটা ফিট হয়ে যায়। ফিট না হলে তখন সে ক্যারিয়ার করতে পারবে না। এটা আবার মেমব্রেন দিয়ে এইখানে ভিতরে এসে তখন এটা আবার আয়নটাকে রিলিজ করে দেয়। এইভাবে চলতে থাকে ততক্ষণ পর্যন্ত সেলের কোনো পার্টিকুলার একটা আয়নকে প্রয়োজন পড়বে, ততক্ষণ পর্যন্ত এটা এই প্রক্রিয়ার মাধ্যমে চলবে। এটার বৈশিষ্ট্য হলো যে একটা প্রোটিন থাকে যেটা ক্যারিয়ার প্রোটিন, সেটা মেমব্রেনের সাথে থাকে, মেমব্রেনে থাকে এবং এইটা এটিপি ব্যবহার করে এটা কাজ করে। এই জন্য এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। এখন আমরা দেখব সাইটোক্রোম পাম্প অর ইলেকট্রন ট্রান্সপোর্ট থিওরি। এইখানে মেমব্রেনের মধ্যে সাইটোক্রোম থাকে। সাইটোক্রোম ইজ নাথিং বাট a protein which contains iron and which is responsible for the transport of electron from one side to another side. এইখানে যদি দেখি আমরা মেমব্রেনের নিচের পোরশনে এখানে একটা হাইড্রোজেন আয়ন থাকে। এই হাইড্রোজেন আয়নকে ডিহাইড্রোজেনেস এনজাইম দ্বারা রিঅ্যাকশনের মাধ্যমে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে। এই ইলেকট্রন সাইটোক্রোমের চেইনের ভিতর দিয়া তখন বাইরে এসে
ইলেকট্রনটা রিলিজ করে দেয়। এই ইলেকট্রন যখন বাহিরে আসে তখন এটাকে ব্যালেন্স করার জন্য একটা অ্যানায়ন ভিতরে ঢোকে। এই অ্যানায়নটা আবার এই সাইটোপ্লাজমের মধ্য দিয়ে এইখানে এসে ইন্টারনাল পোর্শনে এসে পড়ে মেমব্রেনের ভিতরের পাশে এসে আসে। এইভাবে অ্যানায়ন এসে জমা হতে থাকে। যখন একাধিক অ্যানায়ন এখানে ডিপোজিট হয়, সেই নেগেটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য এখান থেকে আবার ক্যাটায়ন ভিতরে আসে। তো এইভাবে প্রথমে অ্যানায়ন ভিতরে আসবে, তারপরে ক্যাটায়ন ভিতরে আসবে। এইটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট থিওরি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেস, যেখানে এই প্রসেসের মাধ্যমে আয়ন অ্যাবজর্ব হয়ে থাকে। প্রথমে অ্যানায়ন, পরে ক্যাটায়ন অ্যাবজর্ব হয়ে থাকে। এখন আমরা দেখব যে মেমব্রেনে কিছু আয়ন পোর্ট থাকে, সেই পোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখা যাক কি কি পোর্ট আছে। ইউনিপোর্ট, সিমপোর্ট, এন্টিপোর্ট, কোট্রান্সপোর্ট, আয়ন চ্যানেল, ক্যারিয়ার প্রোটিন। এগুলি মেমব্রেনের মধ্যে থাকে, যেগুলি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পার্টিসিপেট করে থাকে। এখন আমরা দেখি একটা মেমব্রেনের মধ্যে এই পোর্টগুলো আছে। প্রথমে আসা যাক একটা ইউনিপোর্ট। ইউনিপোর্টের বৈশিষ্ট্য হলো যেখানে এই পোর্টটা দিয়ে যে কোনো একটা সিঙ্গেল আয়ন স্পিসিস একদিকে যেতে পারবে, ইউনিডিরেকশন একদিকে যাবে। এরপর হলো সিম পোর্ট, যেখানে এটা একটা পোর্ট, এখানে একাধিক আয়ন একই ডিরেকশনে যাবে। আবার এটা কো ট্রান্সপোর্ট, এই পোর্টের দিয়ে একটা ক্যাটায়ন তার সাথে একটা অপোজিট অ্যানায়ন একই দিকে যাবে। আর এটা হলো একটা এন্ট্রি পোর্ট, এই পোর্ট দিয়ে একটা আয়ন একদিকে যাবে, আবার বিপরীত দিক থেকে একটা আয়ন এইদিকে আসবে। এই দুইটা আয়নই সিমিলার ব্যালেন্সিং হয়ে থাকে। তাহলে আমরা আলোচনা করলাম ইউনিপোর্ট, সিম পোর্ট, কো ট্রান্সপোর্ট অ্যান্ড এন্ট্রি পোর্ট এগুলি নিয়ে। অ্যাকোয়াপোরিন, এটা একটা প্রোটিন যেটা পানির মলিকুলকে মুভমেন্ট করতে সহায়তা করে। এটা একটা প্রোটিন, মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে যেটা ওয়াটার মলিকুলকে পাস করে থাকে। এখন আমরা দেখব যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের পার্থক্যগুলো কি কি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রিকোয়ার্স মেটাবলিক এনার্জি। In the passive transport, it does not require any metabolic energy. In the active transport, it is the uphill process, that is absorption of nutrients against the concentration gradient. In passive absorption, the absorption of nutrients are performed through the concentration gradient of nutrients, that is, this is the downhill process. In the active transport process, the chemical energy, that is ATP, is required for the uptake of nutrients. In the passive absorption process, no ATP is required in absorption of nutrients or solutes. In the active transport of nutrients involves electrogenic proton pump, carrier protein, etc. In the passive absorption process, it involves mass flow, diffusion, and facilitated diffusion. In active transport, ion solutes, amino acid, protein can be passed by active transport process. In the passive absorption, any soluble materials can pass through passive transport process. In the active transport process, it disrupts the equilibrium between outside and inside of the plasma lemma. In the passive absorption process, it maintains the dynamic equilibrium of nutrients, solutes, and other substances between outer and inner side of the plasma lemma. Determination whether an ion will be taken up actively or passively. এখন আমরা দেখব যে কোন একটা আয়ন
সেলের ভিতরে অথবা বাইরে অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি মুভ করবে কিনা তা কিভাবে ডিটারমাইন অথবা নির্ণয় করা যায়। আমরা যদি দেখি এটা একটা সেলের ভিতরের অংশ, এটা একটা মেমব্রেন, এটা বাইরের অংশ। এখান থেকে এখানে পটাশিয়াম আয়ন এইদিকে যদি যায় সেটা অ্যাক্টিভলি যাবে, নাকি সোডিয়াম আয়ন যদি এইদিকে যায় সে প্যাসিভলি অথবা অ্যাক্টিভলি যাবে। তাহলে এখানে দুইটা বিষয় কনসিডার করতে হবে, এই আয়নের কেমিক্যাল পটেনশিয়ালিটি এবং এই আয়নের ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি, এই দুইটা যোগ করার ফলে হবে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালিটি। এই ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালিটিকে আমরা মিউ দ্বারা নির্ধারণ করব, যেহেতু এটা ইনার সাইডে আছে তাহলে মিউ আই, আর এই ক্ষেত্রে যেহেতু বাইরের সাইডে আছে তাহলে এটাকে বলবো আমরা মিউ জিরো। এটা একটা মেমব্রেন, এটা আয়নগুলো অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি এইদিকে যাবে কিনা অথবা অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি এইদিকে যাবে কিনা তা আমরা ডিটারমাইন করতে পারি এই সূত্রের সাহায্যে। এই সূত্রটা হলো নার্নস্ট ইকুয়েশন অথবা এটা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালিটির সূত্র। এখানে আমরা দেখি এটা কি আছে, এটা মিউ হলো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল অফ অ্যান আয়ন স্পিসিস, কোন একটা পার্টিকুলার আয়ন স্পিসিসের ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল পটেনশিয়ালিটি এটা এটাকে ইন্ডিকেট করে। এটা মাপতে গেলে এগুলি আমাদের জানতে হবে। আর মিউ জিরো ইকুয়াল স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়ালিটি অফ দ্য আয়ন অর মলিকুল স্পিসিস, কোন একটা আয়নের স্ট্যান্ডার্ড ভ্যালু। আর হলো গ্যাস কনস্ট্যান্ট with 7.95 is this unit. T হলো absolute temperature in Kelvin. Ln is natural logarithm. A হলো এখানে আয়ন কনসেন্ট্রেশন, Z হলো ভ্যালেন্সি অফ দ্য আয়ন স্পিসিস, এখানে যে আয়নটা হবে সে তার ভ্যালেন্সি, F হলো ফ্যারাডে কনস্ট্যান্ট, আর psi হলো ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই দুইটা সমান হয়ে যাবে। এইখানে যদি আমরা ধরি আউটার সাইড কনসেন্ট্রেশন, ইনার সাইড কনসেন্ট্রেশন, তাহলে সাইডটা চলে আউটার সাইড, ইনার সাইডে এই দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে। এখন আমরা এইটা একটা সূত্রটা দেখি যে কিভাবে এটা ডেভেলপ হইলো। এইটা আমরা যদি ইনার সাইড ধরি, এটা আউটার সাইড ধরি, তাই ইনার সাইডের ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালিটি এই ভ্যালু, আউটার সাইডে এই ভ্যালু, আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা এইটা আর এটাকে সমান দেখতেছি। এটাকে আর সিম্পলিফাইড করলে এইভাবে ভ্যালুটা আসে, এবং যদি ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটিকে যদি মাইনাস করি, ডিফারেন্সটা বের করি, তাহলে এটা হয়। এবং এটাকে আরো সিম্পলিফাইড করে যদি এই যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি ইনার সাইড মাইনাস ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি আউটার সাইড, তাহলে এইটা হয়ে যায়। এইখানে হলো ন্যাচারাল লগারিদম কনসেন্ট্রেশন আউটার সাইড কনসেন্ট্রেশন ইনার সাইড, এটাকে আরো সিম্পলিফাইড করলে 58/z, এটা লগ কনসেন্ট্রেশন আউটসাইড কনসেন্ট্রেশন ইনার সাইড। এইটা হলো নার্নস্ট ইকুয়েশন। এই ভ্যালুটা আমাদের জানা থাকলেই আমরা বলতে পারবো যে কোনো আয়ন স্পিসিস এটা অ্যাক্টিভলি অর প্যাসিভলি মুভ করবে অথবা করবে না। তাহলে আমরা দেখি দি ইলেকট্রোপটেনশিয়াল মেজার্ড, এটা আমরা মাপতে পারি ভোল্ট মিটার দ্বারা, মাইক্রো ভোল্ট মিটার দ্বারা মাপতে পারি। This is between the cytosol and the outer medium can be measured by using microelectrode of a voltmeter. আমরা ভোল্টমিটারের মাইক্রোইলেকট্রোড দ্বারা এইটাকে আমরা মাপতে পারি। সেটা হলো দুইটার সাইটোসোল এবং তার বাইরের সাইডে, সেটাকে বলবো আমরা ইএম।
আবার যদি ওই ইকুয়েশনের সাহায্যে আমরা এটা পরিমাপ করি তখন সেটাকে বলবো আমরা ই ক্যাল, calculated by source measured ion concentration in the Nernst equation, ওই ইকুয়েশনের সাহায্যে আমরা এটা বের করতে পারি। তাহলে এই ই এম এবং ই ক্যাল দুইটার ডিফারেন্স দ্বারা ইন্ডিকেট করবে যে সেটা অ্যাক্টিভলি অর প্যাসিভলি। দুইটার ডিফারেন্স ভ্যালু যদি মাইনাস হয় অথবা নেগেটিভ হয় তাহলে অ্যানায়নের জন্য অ্যাক্টিভ, আর পজিটিভ হলেও ক্যাটায়নের জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। আমরা কিছু উদাহরণ যদি দেখি, এই সোডিয়াম আয়ন স্পিসিস এর ক্ষেত্রে যদি দেখি একটা সেলের ইএম ভ্যালু হলো -138, এটার ই ক্যাল ভ্যালু হলো -67, তাহলে ডিফারেন্স ভ্যালুটা হলো -71। দিস ইজ এ নেগেটিভ ভ্যালু এন্ড দিস ইজ এ ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, এটা নেগেটিভ ভ্যালু, তাহলে এটা হবে প্যাসিভ আপটেক। আবার এই পটাশিয়ামের ক্ষেত্রে এটা একটা ক্যাটায়ন, এইখানে যে দেখি এটা ভ্যালুটা আসলো ইএম এর ভ্যালু -138, এটার ক্যালকুলেটেড ভ্যালু হলো -179, এটার ডিফারেন্স হলো +41, তাহলে এটা যেহেতু ক্যাটায়ন আর এইখানে পজিটিভ তাহলে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। আর এইখানে একটা অ্যানায়ন যদি আমরা কনসিডার করি, ক্লোরিন বা ক্লোরাইড, এখানে 138, এইখানে +99, দুইটার ডিফারেন্স হলো -237, দিস ইজ এ নেগেটিভ ভ্যালু and this is also an anion, so this will be taken up as actively, এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। তাহলে আমরা এই উদাহরণের সাহায্যে দেখতে পারলাম যে কিভাবে আমরা জানতে পারি বা এস্টিমেট করতে পারি যে কোনো একটা আয়ন স্পিসিস সেলের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি মুভ করবে কি করবে না। তাহলে আজকে এই আলোচনা বা লেসন থেকে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের characteristics and type of active transport, তারপরে theories behind active transport, তারপরে differences between active and passive transport, তারপরে কোনো একটা আয়ন স্পিসিস সেলের ভিতরে থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে যাওয়ার ক্ষেত্রে সেটা অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি মুভ করবে কিনা সেইটা আমরা নার্নস ইকুয়েশনের সাহায্যে আমরা জানতে পারি। এগুলি আমরা আজকে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে নিউট্রিয়েন্ট আপটেক বাই দ্য প্ল্যান্টস থ্রু এরিয়াল পোর্শন, দ্যাট ইজ দ্য লিভ অ্যান্ড দি স্টেম, এখানে কিভাবে আপটেক হয়। এবং আরো কিছু আমরা টপিক আলোচনা করব, সেটা হলো কি শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট and factor affecting nutrient uptake by the plant. Thank you very much.